তারেক, আমি আপনার কাছে আসি আবার। আমরা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বক্তব্য সেই জায়গা থেকে একটি অংশ আমি কোট করতে চাই। তিনি বলেছেন কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কিন্তু আমরা জানি যে পরাজিত শক্তি এই সংসদকে ব্যর্থ করার জন্য নানা রকম কথা বলে, নানা রকম ন্যারেশন তৈরি করে এবং ষড়যন্ত্রের কথাও আমরা শুনি। আপনার কাছে কি মনে হয় যে আর কারা আসলে এই সংসদকে ব্যর্থ হওয়ার জন্য চেষ্টা করে এবং তাদেরকে আসলে দমানোর জন্য কি করা উচিত? কাউকে দমানো উচিত না, এটা আমার মতামত। না, অন্তত ষড়যন্ত্র যারা করবে সেই ষড়যন্ত্রটাকে উন্মোচন করার জন্য মোকাবেলা করতে হবে বা ওটাকে এক্সপোজ করতে হবে ষড়যন্ত্র করছে। আর ষড়যন্ত্র এক্সপোজ হয়ে গেলে ষড়যন্ত্র ঝুঁকিহীন হয়ে পড়ে, তো সেই এক্সপোজের কাজগুলো করতে হবে। আর আমাদের শুধুমাত্র এই সংসদ না, বেসিক্যালি যারা বিরোধী দল হিসেবে এখানে গেছে তারা এই বাংলাদেশকে সবসময় ওইভাবেই দেখে যে তারা ক্ষমতায় থাকা বা ক্ষমতায় না আসা পর্যন্ত দেশটাই স্বাধীন না। তারা এইটাই মনে করে এই দেশটা এখনো স্বাধীন হয়নি। এটা তো 1971 সালে স্বাধীনতা হারিয়েছে এবং এটা সেই দিন স্বাধীন হবে যেই দিন তারা ক্ষমতায় পাবে। এবং তারা মনে করেছিল যে 24 সালে আওয়ামী লীগের পরাজয়ের পরে তো তারা সবকিছু পেয়ে গেছে, তারা স্বাধীন মনে করেছিল। এই জন্য তারা 24কে তারা দ্বিতীয় স্বাধীনতা বলা শুরু করলো এবং সেই অনুযায়ী গত 18 মাস যত নিয়ন্ত্রণ করা দরকার, যত হাম্পি দাম্পি করা দরকার, প্রতিক্রিয়া দেখা দরকার এবং যত শক্তি প্রদর্শন করা দরকার, যেটা আজকে সালাউদ্দিন ভাই বলতেছিল নারায়ে তকবীর বলে ব্যাংক দখল করে নিচ্ছে, এরকম যত প্রভাব তারা মনে করেছিল 24 স্বাধীন হয়ে গেছে। কিন্তু এখন তারা আবার মনে করতেছে না, 24ও তাহলে আসল স্বাধীনতা না, তাদের আসল স্বাধীনতা পাইতে হবে এবং ওইটা হলো চূড়ান্ত পর্যায়ে। সেই চূড়ান্ত পর্যায়ে হলো তারা ভেবেছিল আওয়ামী লীগের পরাজয় মানে 1971 সালের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ তাদের পরাজয়। কিন্তু আওয়ামী লীগের পরাজয়ের পরেও আরেকটা যে বড় স্টেক হোল্ডার বাংলাদেশের আছে, যারাও মুক্তিযুদ্ধকে একটু একটু ভালোবাসে বা যাদের মুক্তিযুদ্ধে বড় অবদান আছে, যাদের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সংকটকালে দেশের মানুষকে আগলে রেখেছিল বা পথ দেখিয়েছিল, সেই রকম একটা শক্তির হাতে যে দেশ আছে, তারা মনে করেছিল যে তারা সিস্টেমে সব কিছু ম্যানেজ করে নেবে। এই জায়গায় তারা জুলাইকে সর্বোচ্চ পরিমাণে মহিমান্বিত দেখানোর চেষ্টা করেছে যে মহান জুলাই। এবং তারা আমাদের 64 জেলায় যেরকম শহীদ মিনার আছে, তারপরে গণ অভ্যুত্থানের গণহত্যার যে কবরগুলো আছে, স্মৃতিকাতর জায়গাগুলো আছে, ওই রকম তারা 64 জেলায় জুলাইয়ের খুঁটি বানালো, লম্বা লম্বা খুঁটি, যে আমরা এখন থেকে যেরকম শহীদ মিনারে ফুল দেই, এখন থেকে তাহলে আমাদের চিন্তার জায়গাটা একটু পরিবর্তন করে আমরা জুলাই নামে একটা চিন্তাকে কেন্দ্রীভূত করি, এখন থেকে আমরা সেখানে ফুল দিব। এটা আমাদের নতুন স্বাধীনতা। কিন্তু আপনি যাদের কথা বলছেন তারা তো ফুল দেওয়ার রাজনীতি করতে পারে না। না, তারা ওই জায়গায় আবার ফুল দেয় খুব হাসি মুখে, তারা ফুল দেয় এবং সেই স্তম্ভের কাছে চায়, ভালো মন্দ চায়, ঠিক আছে। তো এটা একটা বাংলাদেশকে আদর্শচ্যুত করার জন্য জুলাইকে যতভাবে ইউজ করা দরকার তারা সেটা করেছে। এবং যে সংস্কার কমিশনটা ছিল না, এইটা হলো দুধ ভাত দিয়ে বাচ্চাদেরকে বুঝ দিয়ে রাখার মতো, যে তোমরা সংস্কার কমিশনে বসে বসে আলোচনা করো আর আমরা আমাদের মতো করে দেশ চালাই। হ্যাঁ, এই সবগুলোর দলকে ঢুকাই দিছে যে তোমাদের প্রেস ক্লাবে যাওয়ার দরকার না, তোমরা যা বলার এইখানে ভিতরে বলো। কিন্তু ওইখানে ডক্টর ইউনূস নিজে এসে কখনো কারো কথা শুনতো না, কোনো উপদেষ্টা এসেও কখনো কথা শুনতো না। এবং এই সংস্কার কমিশনে এইসব উপদেষ্টা, তারপরে প্রধান উপদেষ্টা, তাদের কোনো মন্তব্যই নাই এখানে, তাদের কিছুই নাই, তাদের কোনো পারসেপশনই এখানে দেয়নি এখানে এইভাবে। এই জন্য আমি বলছিলাম যে এই সংস্কার কমিশনটা হলো প্রতারণার কমিশন। আর জুলাই সনদ যে অবস্থায় নিয়ে আসছে তারা, ওটাকে বলছিলাম এটা হলো রাষ্ট্রদ্রোহিতার দলিল। আমাদের টাকা নামে একটা মুদ্রা আছে, কোন একটা গোষ্ঠী যদি এরকম বলে এখন তাকে টাকা না, আমরা ফাঁকা নামে একটা মুদ্রা বের করবো, ওই মুদ্রা দিয়ে এই দেশে লেনদেন হবে বা আমাদের সার্কেলে লেনদেন হবে, তাহলে ওই মুদ্রাটা রাষ্ট্রদ্রোহিতার দলিল হবে না? তেমনি আমাদের একটা সংবিধান আছে, এই সংবিধানের বিভিন্ন সময় প্রয়োজনে, মানুষের প্রয়োজনে পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে, আবার সংশোধন হবে। কিন্তু তারা বলতেছে না, এটারে সংবিধানের একটা বাপ বানাইতে হবে। এই বাপটা হলো জুলাই সনদ। এটাকে আদালত প্রশ্ন করতে পারবে না, এটাকে সংসদ প্রশ্ন করতে পারবে না, এটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এরকম একটা পর্যায়ে নিয়ে গেছে।